স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা সোলার কুকারটা দেখব। সোলার কুকার আর সোলার পন্ড এই দুটো টপিক আজকে আমরা একটু ডিসকাস করব। সোলার কুকার তাহলে কি? সোলার কুকার তোমরা সকলেই শুনেছো, জিনিসটার নাম হয়তো দেখেওছো। এইটা হচ্ছে এগুলোকে বক্স, সোলার বক্স টাইপ সোলার কুকার বলে এই জিনিসটাকে। এখানে যে বড় ছবিটা করলাম, বক্স টাইপ সোলার কুকার করে। এখানটায় তোমরা দেখছো যে সিস্টেমটা কিছুই না, খুব সিম্পল সিস্টেম। একটা সুটকেসের মতো বাক্স রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এই মিরর। আর একটা এটা হচ্ছে একটা গ্লাস কভার আছে, একটা গ্লাস কভার। আর এই ভেতরটা কালো রং করা, তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু, যদি ইমেজটা দেখি তাহলে আমাদের এখানটায় কিছু ইয়ে রয়েছে, মানে কুকিং পট বলে, কালো রঙের কুকিং পট রয়েছে কিছু। তো এই কুকিং পট আর এই ভেতরের অংশটা কালো করা রয়েছে, কালো কালার ব্ল্যাকেন করা, যাতে এটা ম্যাক্সিমাম হিট অ্যাবজর্ব করতে পারে। তো ঘটনাটা কি হয়, নর্মাল তোমরা জানো, স্বাভাবিক সানলাইট যেটা আসছে সেটা দুভাবে, একটা তো ডাইরেক্ট আমার এন্টার করতে পারে, এই সিস্টেমটার মধ্যে ডাইরেক্ট এন্টার করতে পারে, যেরকম এই ডাইরেক্ট লাইট দেখছো এন্টার করছে। আবার কিছু পরিমাণ লাইট কি হবে, এই মিররে রিফ্লেক্ট করে এন্টার করবে আমার সিস্টেমটায়। সোলার কুকারে এবার হিট তো চলে আসছে। এবার নর্মাল যদি তোমরা, মানে আমরা যদি ছাদে কোনো কিছু রেখে দিই, ধরো একটা কুকিং পট আমরা নর্মাল ছাদে রেখে দিলাম, তো সেটা তো তাহলে সেটাও তো গরম হয়ে যাওয়া উচিত। কালো রঙের একটা কুকিং পট, তার মধ্যে খাবার রেখে রেখে দিলাম, কিন্তু সেটা তো সেই রকম গরম হয় না। তাহলে কি এমন কারণ আছে যে সোলার কুকারের ভেতরে গরম হচ্ছে? বা নর্মাল যদি আমরা কুকিং পটটাকে বাইরে বার করে ছাদে রেখে দিই, তাহলে সেটা কেন গরম হবে না? তো তার মেন কারণটা এই হচ্ছে যে আমাকে হিটটাকে বাইরে বেরোতে দেওয়া যাবে না, তবেই আমার কিন্তু মেন কুকিংটা হবে। ঠিক আছে? তো সেই কারণে কি করা হচ্ছে, প্রথম কথা দেখো, এখানে ইনসুলেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি এই ছবিটা দেখো, তোমরা দেখবে যে এই ছবিটার চার সাইডে, মানে ফুল বক্সটাকে ইনসুলেট করা রয়েছে, ভেতরটা ব্ল্যাক এন্ড করা, তার বাইরে ইনসুলেশন করা রয়েছে থার্মোকুল দিয়ে, যাতে আমার হিটটা বাই কন্ডাকশন প্রসেস বাইরে না বেরিয়ে যেতে পারে। ঠিক আছে? তো এই একটা তো কন্ডাকশন থেকে হিটটাকে আটকানো হচ্ছে। সেকেন্ড হিটটা আর কিভাবে হিট হতে পারে, যেটা নর্মালি তুমি যদি একটা কি বলে কুকিং পটে, সোলার কুকারের কালো কালারের কুকিং পটে খাবার রেখে নর্মাল যদি ছাতের ওপর রেখে দাও, কি সমস্যা হবে, যে হাওয়া তো বইছে, তো হাওয়ার জন্য কিছু পরিমাণ হিট কিন্তু মানে বেরিয়ে যাবে। ঠিক আছে? হাওয়াতে কিছু পরিমাণ হিট ওই বাই প্রসেস অফ কনভেকশন বেরিয়ে যাবে। হবে কি এক্ষেত্রে, যে সোলার কুকারটা যতই এর মধ্যে সানলাইট এসে পড়বে, এই ভেতরটা হিটেড আপ হবে। এবার হাওয়া রয়েছে, তো হাওয়াটা কি করবে, এসে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করে নেবে। আর নিয়ম কি, বাই কনভেকশন প্রসেস, যে গরম হাওয়া বা গরম ফ্লুইড ওপরের দিকে ওঠে, আর ঠান্ডা যে ফ্লুইড আছে সেটা নিচের দিকে নামে। তো কনভেকশন প্রসেস হবে, আর তার ফলে আমার কি হবে, এই ভেতরটা আমার গরম, মানে মানে ভেতরটা ঠান্ডা হতে থাকবে, মানে গরম, মানে ঠান্ডা ঠিক হবে না, বাট হাই টেম্পারেচার অবধি পৌঁছতে পারবে না। তো এইটাকে আটকাবার জন্য এই একটা গ্লাস কভার, যেটা গ্লাস সিট কভার, যেটা এই কভারটা এটা দেওয়া রয়েছে। এর ফলে হবে কি, বাই প্রসেস অফ কনভেকশন, মানে হাওয়াটা, মানে হাওয়া এসে মানে হিটটাকে টেনে নিতে পারবে না, কনভেকশনের প্রসেসের দ্বারা হিট লস অফ হয়ে যাবে। তাহলে এই ইনসুলেশন দিয়ে, থার্মোকল ইনসুলেশনটা দেওয়ার জন্য বাই কন্ডাকশন প্রসেসটা, হিটিং প্রসেসটা অফ হয়ে গেছে। আর এই কাচের কভারটা দেওয়ার জন্য আমার বাই কনভেকশন আমার কি বলবো, হিট লসটা কেটে দেওয়া হয়েছে। তার ফলে এবার আমার এখানটায় কন্টিনিউয়াসলি হিটটা মানে অ্যাবজর্ব হতে থাকবে, কন্টিনিউয়াসলি এই অংশ, ভেতরের অংশটা হিটেড আপ হতে থাকবে। আর যদি সানলাইট যথেষ্ট পরিমাণ থাকে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিটেড আপ হয়ে যেতে পারে। মানে জাস্ট আমরা হিটটাকে বেরোতে দিচ্ছি না, আমরা হিটটাকে জাস্ট আটকে রাখছি, তাতেই আমরা কি করছি, এখানটায় এটাকে প্রচুর পরিমাণ মানে হিটেড করে দিতে পারছি ভেতরে, আর সেই প্রসেসেই কিন্তু রান্নাটা করা যায়। ঠিক আছে? তো এখানটায় কিছু ছোট ছোট পয়েন্টস আছে, তোমরা চাইলে লিখতে পারো, পরেও লিখতে পারো, এটাকে আমি তোমাদের পাঠিয়েও দেবো। ফার্স্ট অফ অল, সোলার কুকার সেটা কি, ইট কনসিস্ট অফ এ রেক্ট্যাঙ্গুলার বক্স হুইচ ইজ ইনসুলেটেড ফ্রম বটম অ্যান্ড সাইডস। এটার নিচের দিক থেকে আর সাইডের দিক থেকে এটাকে কি করা রয়েছে, ইনসুলেটেড করা রয়েছে। ছবিতে দেখতে পারো, এই যে থার্মোকপল, এই থার্মোকল ইনসুলেটর দিয়ে সব সাইডে ইনসুলেট করা রয়েছে। ঠিক আছে? তো it is consist of a rectangular box
which is insulated from bottom and sides. সেকেন্ড কি আছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য ওয়ালস আর ব্ল্যাকেন্ড টু অ্যাবজর্ব ম্যাক্সিমাম রেডিয়েশন। ওয়ালগুলোকে, এই বক্সের যে ওয়ালটা রয়েছে সেটাকে ব্ল্যাকেন করা রয়েছে টু অ্যাবজর্ব ম্যাক্সিমাম রেডিয়েশন, যাতে ম্যাক্সিমাম পরিমাণ রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নেওয়া যায়। ঠিক আছে, আমি নিচের পয়েন্টে যাই নাকি, তোমরা কি লিখছো এটা? হ্যাঁ স্যার, না না, পরে লিখবো। ঠিক আছে, পরে লিখে নিও, তাহলে তাহলে আমি জিনিসটা বলতে থাকি। তারপর কি আছে, একটা মিরর রয়েছে এখানটায় যেটা রিফ্লেক্ট করে সানটাকে বক্সের দিকে মানে রিফ্লেক্ট করছে। দেয়ার ইজ এ মিরর ইউজ টু রিফ্লেক্ট the radiation to the box. আর কি, another transparent glass cover is kept to prevent heat loss by convection. convection প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট এই সোলার যতগুলো কেসেস আছে তার মধ্যে। তো এই কনভেকশন প্রসেসটাকে দিয়ে হিট লসকে প্রিভেন্ট করার জন্য আর একটা গ্লাস কভার রয়েছে, যেটা হচ্ছে এই গ্লাস কভারটা, এই গ্লাস কভারটা। ঠিক আছে, আর কি, the solar radiation entering the box from the top বা entering the heats the cooking pot is kept inside the box. এই যে সোলার রেডিয়েশনটা যেটা এন্টার করছে সেটা কি করছে, কুকিং পটটাকে হিট করছে। আর এই কুকিং পটের মধ্যেই যে খাবারটা মানে রান্না করা হবে সেটা থাকবে, মানে the cooking pot contains the food to be cooked. Temperatures around 100 degree Celsius can be achieved in these solar cookers on sunny days. যদি যথেষ্ট মানে মানে ভালো ওয়েদার থাকে, মানে রোদ হয়, সেই দিন প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস অবধি মানে প্রায় জল ফুটবে সেই টেম্পারেচার আমরা পেয়ে যাচ্ছি। তো অবভিয়াসলি এটা খাবার রান্না করার জন্য যথেষ্ট। আর ডিপেন্ডিং আপন ইন্টেন্সিটি, কত পরিমাণ ইন্টেন্সিটি সোলার রেডিয়েশনে রয়েছে তার অনুযায়ী মানে 30 মিনিট থেকে 2.5 ঘন্টা মতো টাইম লাগে রান্না হতে। ইট টেক্স ফ্রম হাফ টু 2.5 hours টু কুক ফুড ইন সোলার কুকার্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সোলার কুকারের বেসিক ইয়ে। তো তোমাদের যদি সোলার কুকারের শর্ট নোট আসতে পারে তো এইগুলো তো বলতে হবে, যেগুলো কিভাবে মানে সিস্টেমটা তৈরি, আর এই পিকচারটাকে ড্র করতে হবে, এই পিকচারটাকে মেনলি ড্র করে দিও। সিম্পল আছে পিকচারটা, খুব একটা কঠিন কিছু নয়, তো এটাকে আঁকতে হবে। আচ্ছা, এছাড়া কি প্রশ্ন আসতে পারে যে সোলার কুকারের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস কি, হোয়াট আর দ্য মেরিটস অফ ইউজিং সোলার কুকার অ্যান্ড হোয়াট আর অবভিয়াসলি দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ সোলার কুকার। তো চলো মেরিটসটা একটু আলোচনা করি। মেরিটস হচ্ছে কি, প্রথমত সোলার কুকার হচ্ছে কনভেকশনাল মেথড, আমরা যেটা পড়ছিলাম আর কি, কনভেনশনাল নট কনভেকশনাল, সরি, কনভেনশনাল মেথড এর মধ্যে পড়ছে। আর গুড অল্টারনেটিভস for conventional cooking, conventional cooking, কনভেকশন আর কনভেনশনে খুব গন্ডগোল হয়ে যায়। কনভেনশনাল, CONVEN, আমরা কনভেনশনাল এনার্জি সোর্সেস পড়ছি, খেয়াল রাখবে। নন কন তো এটা নর্মাল রান্না করার জন্য এটা খুব ভালো অল্টারনেটিভ। মানে এবার এখানে একটা কেস আছে, কনভেনশনাল হচ্ছে যেটাকে আমরা নর্মালি ইউজ করতে পারি, আর নন কনভেনশনাল মানে হচ্ছে যেটা নর্মালি ইউজ হয় না। যেমন ধরো কথার কথা, আমাদের কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টটা খুব বেশি ইউজ হয়। থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কয়লা জ্বালিয়ে যে মানে ইলেকট্রিসিটি তৈরি করা, এটা বেশি ইউজ হয়, তাই ওটা কনভেনশনাল মেথডের মধ্যে পড়ে যায়। কিন্তু সোলার প্যানেল বা অন্যান্য যেগুলো আছে, টাইডাল এনার্জি, উইন্ড এনার্জি, সেগুলো অত বেশি ইউজ হয় না, তাই জন্য ওইগুলো নন কনভেনশনালের মধ্যে পড়ে যাচ্ছে। এবার সোলার কুকারটা কনভেনশনালি ইউজ হয়, অনেক জায়গা আছে যেখানে সোলার কুকারকে তোমরা ইউজ করতে পারবে অ্যাজ কনভেনশনাল মিনস, মানে এটাকে ভালো মানে নর্মাল ইউজ করা যেতে পারে, তাই জন্য এটা ভালো। সরি, ভুল বললাম, এটা নন কনভেনশনাল হচ্ছে, নন কনভেনশনাল, কারণ এখানে এটা খুব বেশি ইউজ হয় না। তো যত কনভেনশনাল মিনস আছে তার ভালো অল্টারনেটিভ হচ্ছে সোলার কুকার। মানে যত কনভেনশনাল মিনস যেগুলো রয়েছে, যেমন ধরো গ্যাস হতে পারে, স্টোভ হতে পারে, যেগুলো তেল বা ন্যাচারাল গ্যাস ইউজ করছে, ফসিল ফুয়েল ইউজ করছে, তাদের ভালো অল্টারনেটিভ হচ্ছে সোলার কুকার। এটার কনস্ট্রাকশনটাও খুব সহজ, যদি তোমাদের কাছে ঠিকঠাক ম্যাটেরিয়াল থাকে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। ইভেন অনেকে ছোটবেলায় প্রজেক্ট বানাতো এটা। কনস্ট্রাকশন,
construction is simple and hence available at low cost. Construction is simple and hence available at low cost. At low cost. আর কি আছে? ক্যান প্রিপেয়ার অলমোস্ট অল কাইন্ডস অফ ফুড। রুটি বাদ দিয়ে, রুটি লুচি বাদ দিয়ে তোমরা যে কোনো রান্না করতে পারো। ইভেন তোমরা যে পাউরুটি বন পাউরুটি পর্যন্ত বেক করতে পারো এই সোলার কুকারে। ক্যান প্রিপেয়ার অলমোস্ট অল টাইপস অফ ফুড। আর কি? ডু নট প্রডিউস এনি পলিউটিং গ্যাসেস। যে কোনো কিছুতে পলিউশন হচ্ছে, তোমরা যদি মানে কার্বন ডাই অক্সাইড তো মিনিমাম রিলিজ হবে যদি তোমরা কোনো রকম ভাবে আগুন জ্বালাও, কিন্তু এক্ষেত্রে কোনো রকম পলিউটিং, নট ইভেন কার্বন ডাই অক্সাইড, ডু নট প্রডিউস এনি পলিউটিং গ্যাসেস, ডু নট প্রডিউস এনি পলিউটিং গ্যাসেস। সব থেকে বেস্ট এটা। আর কি আছে? নো অ্যাটেনশন, খুবই ইম্পর্টেন্ট, নো অ্যাটেনশন ইজ নিডেড। হ্যাঁ, সেটা আলাদা যে খুন্তি করে নাড়া যাচ্ছে না, কিন্তু এইটা কিছু যে রান্না তোমাদের মানে করার নিয়ম হচ্ছে যে একদম মাইক্রো ওভেনের মধ্যে যেরকম করে আর কি, যে যা যা খাবার দেওয়ার দিয়ে মাইক্রো ওভেনে চাপিয়ে দাও, কিছুক্ষণ পর হয়ে যাবে। এটার ক্ষেত্রে অনেকটা সেরকম, তোমাদের যা যা মানে রান্না করার সব একবারে দিয়ে চাল ডাল দিয়ে চাপিয়ে দাও, খিচুড়ি তৈরি হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা প্রবলেম একটাই, যে গরমকালে খিচুড়ি খেতে ইচ্ছা করবে না, আর বৃষ্টি পড়লে সোলার কুকার ব্যবহার করা যাবে না। নো অ্যাটেনশন ইজ নিডেড ডিউরিং কুকিং, এটা হচ্ছে একটা বড় সমস্যা, বড় সুবিধা, নট সমস্যা। নো ফুয়েল ইজ নিডেড, কোনো জ্বালানিও লাগছে না, নো ফুয়েল ইজ নিডেড। এই পয়েন্টস গুলো, এই পয়েন্টস গুলো যদি আসে হোয়াট আর দ্য মেরিটস অফ সোলার কুকার, তখন এইভাবে তোমরা পরপর পয়েন্টস গুলো সাজিয়ে লিখতে পারো। আর কি? নেগলিজিবল মেনটেনেন্স কস্ট, কোনো মানে খরচা লাগছে না এটাকে মেনটেন করার জন্য, জাস্ট একটা বাক্সর মতো বাড়ির এক কোনায় পড়ে থাকবে, যখন ইচ্ছা করবে রোদ্দুর ভালো থাকবে, খাবার চাপিয়ে ছাদে রেখে দিয়ে আসবে, হয়ে যাবে। নো মেনটেনেন্স কস্ট, নেগলিজিবল মেনটেনেন্স কস্ট। মেনটেনেন্স, সরি ই হয় এখানটা, মেনটেনেন্স কস্ট। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার সোলার কুকারের মেরিটস। আর ডিমেরিটস, ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশনস কি কি? লিমিটেশনস অফ সোলার কুকার, লিমিটেশনস অফ ইউজিং সোলার কুকার। কি কি লিমিটেশনস আছে? নাম্বার ওয়ান, লঙ্গার টাইম দেন ওভেন, টেক্স লঙ্গার টাইম দেন ওভেন। যে কোনো তোমরা মাইক্রো ওভেন ইউজ করো বা গ্যাস ওভেন ইউজ করো, বা কাঠকয়লা যে পুরনো হয় না, বড় বড় পিজা বানায় যেগুলোতে, ইটালিয়ান পিজা, ওই টাইপের ওভেন ইউজ করো, তন্দুর টাইপের যেগুলো হয়, সেইগুলোর তুলনায় এখানে অনেক বেশি টাইম লাগবে, লঙ্গার টাইম। আর যদি ভালো মানে আকাশ ভর্তি মেঘ থাকে তাহলে তো আরো সমস্যা, টেক্স লঙ্গার টাইম কম্পেয়ার টু ওভেন। ঠিক আছে, সেকেন্ড কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিকামস লেস ইউজেবল ইন ক্লাউডি অ্যান্ড রেনি ওয়েদার্স। খুব বড়, আজকে একদম ইউজ করা যাবে না, আজকে যা ওয়েদার রয়েছে সকাল থেকে। বিকামস লেস ইউজেবল, লেস কি একদম ইউজই করা যাবে না, ইন ক্লাউডি অ্যান্ড রেনি ওয়েদার্স। আর কি?
কিছু কিছুতে এই হাওয়ার জন্য প্রবলেম হয়, রিফ্লেক্টর যেটা আছে সেটাকে ডিস্টার্ব করে দিতে পারে। মানে যে এই যে রিফ্লেক্টরটা মানে ওপরের যে আয়নাটা যেটা থেকে সূর্যের আলোটা রিফ্লেক্ট করছে, সেইটাকে অনেক সময় যদি খুব স্ট্রং উইন্ড হয়, খুব মানে জোরে হাওয়া বয়, তাহলে সেইটাকে একটুখানি নড়িয়ে দিতে পারে, আর নড়ে গেলেই তো সমস্যা হয়ে গেল, আর তো মানে সূর্যের ইয়েটাকে ঠিকঠাক রিফ্লেক্ট করতে পারবে না। তো সাম সোলার কুকার ডিজাইনস are affected by strong winds. By strong winds, strong winds, which cools down the food and disturbs the reflector, which cools down the food and disturb the reflector. Disturbs the reflector. ঠিক আছে, তো এই কটা ছিল ডিমেরিটস বা লিমিটেশনস অফ ইউজিং সোলার কুকার। তো আসতে পারে সোলার কুকারের কনস্ট্রাকশন কি, এটা আসতে পারে, আর কি আসতে পারে, তো এই অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস। তো ডিসঅ্যাডভান্টেজ এই প্রথম দুটোই মেন, থার্ডটাও দিতে পারো, একটুখানি জিনিসটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তোমরা একটা জেনারেল নলেজের কোশ্চেন, তোমরা কেউ বলতে পারবে যে ইন্ডিয়ার কোন সিটিকে সোলার সিটি বলা হয়? দামান অ্যান্ড ডিউ আছে না গুজরাটের কাছে, ডিউ হচ্ছে ইন্ডিয়ার সোলার সিটি। এটা হয়েছিল আই থিঙ্ক 2016 সালে সোলার সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে খুব ছোট্ট একটা স্টেট, এখানে এটা হচ্ছে ওয়েস্ট কোস্টে আছে, মানে গুজরাটের ঠিক একটু নিচে, ওয়েস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট তো, হ্যাঁ ওয়েস্ট কোস্ট, গুজরাট। তো এটা 2016-তে এটাকে সোলার সিটি হিসাবে আই থিঙ্ক বলা হয়েছে, 16টাই আই থিঙ্ক। এখানে মানে সকালবেলা টোটালি ইয়ের ওপর চলে, টোটালি মানে সোলার এনার্জির ওপর চলছে সকালবেলাটা, মানে এইভাবে সোলার প্যানেল সিস্টেম এরকম ভাবে লাগানো হয়েছে যে এটার মানে রাত্রিবেলায় একমাত্র অন্য ইলেকট্রিসিটি ইউজ হয়, কিন্তু সকালবেলা টোটালি পুরো শহর সোলার মানে সোলার ইয়ের ওপর, সোলার পাওয়ারের ওপর চলছে। আচ্ছা, নেক্সট খুবই ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা আগের বারও প্রশ্ন এসেছিল, আর এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব স্ট্রং আছে, কারণ সোলার কুকার হোক অন্যান্য জিনিস হোক সেইগুলো মোটামুটি তোমরা বলতে পারবে, ইভেন সোলার সেল পর্যন্ত কিছু পরিমাণ বলে দিতে পারবে, জানোই যে ওটা একটা টাইপের ডায়োড হয়। বাট সোলার পন্ড এর আগে কখনো শুনেছো সোলার পন্ডটা নামটা? আগের বার কিন্তু একটা প্রশ্ন এসেছিল সোলার পন্ড। তো সোলার পন্ড একটা প্রশ্ন কিন্তু ভালো ইম্পর্টেন্ট টপিক আসতে পারে। ঠিক আছে, তো সোলার পন্ড কি হচ্ছে, কেসটা হচ্ছে সিমিলারলি, সোলার পন্ড হচ্ছে আর্টিফিশিয়াল তৈরি, পন্ড তো জানোই, পন্ড হচ্ছে একটা ছোট্ট পুকুর, তো সোলার পন্ড হচ্ছে একটা আর্টিফিশিয়ালি একটা পুকুর তৈরি করা হবে। পুকুরটার এমন সিস্টেম এমন ভাবে তৈরি করা হবে যাতে তোমার সোলার যেটা আছে, সোলার এনার্জি যেটা পুকুরের মধ্যে এসে পড়ছে সেটা বেরিয়ে না যেতে পারে, মানে সেটা যাতে কি বলবো বাইরে বেরিয়ে না যেতে পারে, মানে যে এনার্জিটা অ্যাবজর্ব হচ্ছে সেটা যাতে লস না হয়। তার ফলে হবে কি, তোমার যে টেম্পারেচারটা, জলের টেম্পারেচারটা ক্রমশ বাড়তে থাকবে, আর খুবই হাই মানে হিটেড আপ হয়ে যাবে। তো এটাকে এই নর্মাল মানে পুকুরে কিন্তু এই জিনিসটা দেখা যায় না, তো এটা কোথায় হয়, একমাত্র এটা হয় সোলার, এটা আর্টিফিশিয়ালি তৈরি করা কিছু পন্ড যেগুলোকে বলা হয় সোলার পন্ড। ঠিক আছে, দু টাইপের হয়, একটা হচ্ছে কনভেক্টিভ সোলার পন্ড আর একটা হচ্ছে নন কনভেক্টিভ সোলার পন্ড। তো ওই দুটো নিয়ে আলোচনা করব, চলো আগে সোলার পন্ডের ব্যাপারে একটু কথা বলে নিই। সোলার পন্ডস এর ব্যাপারে বলার আগে আগে ন্যাচারাল পন্ড বলবো। ন্যাচারাল পন্ড মানে হচ্ছে যেগুলো সাধারণ পুকুর হয়, যে ইন অর্ডিনারি ন্যাচারাল পন্ডস, ইন অর্ডিনারি natural ponds
কি হচ্ছে সোলার রেডিয়েশন ট্রান্সমিটেড solar radiation is transmitted solar radiation is transmitted through water to the bottom of the lake, to the bottom of the pond, through the water to the bottom of the pond. যে ঠিক আছে, তারপর কি হচ্ছে and the water at the bottom gets heated up and the water, এবার দেখো এইখানটায় তোমরা এটা নয় যে সারফেসের ওয়াটারটা হিটেড আপ হচ্ছে না, সারফেসের ওয়াটারটাও হিটেড আপ হচ্ছে, কিন্তু নর্মাল যে সোলার রেডিয়েশনটা বটমে পৌঁছচ্ছে সেটা কি করছে জলের নিচে যে বটমে আছে যে জলটা আছে ওয়াটার অ্যাট দ্য বটম ইজ হিটেড আপ, বটম ইজ হিটেড আপ। এবার তোমরা যদি একটা খেয়াল করে দেখো এই ব্যাপারটা একটু ভাবো যে একটা পুকুর রয়েছে, পুকুরের কোথায় টেম্পারেচার হাই হবে, ওপরের অংশটায় হাই হবে নাকি গভীরে হাই হবে? অবভিয়াসলি ওপরে সারফেসের টেম্পারেচারটাই হাই হবে, কারণ সারফেস টেম্পারেচারটা ডাইরেক্ট সানলাইট পাচ্ছে। এবার এখানটায় আরেকটা কেস আছে, সেটা হচ্ছে কি কিছু পরিমাণ সানলাইট তো আমার মানে নিচেও যেতে পারছে, একদম বটমে পৌঁছচ্ছে, তো নিচের পরিমাণ জলটাও তো আমার কিছু পরিমাণ হিটেড আপ হবে, কিন্তু ওটা হিটেড থাকে না কেন? তা থাকে না, তার কারণ হচ্ছে আবার সেই কনভেকশন প্রসেসটা চলে আসে। কনভেকশন প্রসেসের জন্য হয় কি নিচে যে গরম জলটা আছে সেটা আমার সবসময় উপরে চলে যাবে আর ওপর থেকে ঠান্ডা জল নিচে নেমে আসবে, তার ফলে পুকুরের যে বটমটা আছে সেটা সবসময় কুল থাকবে আর যেটা ওপর পার্টটা রয়েছে সারফেস পার্ট সেটা হিটেড হবে। আর যদি ওপরের পার্টটা জল হিটেড হয়ে যায় সেটা বাই এভাপোরেশন কি হবে, সেই জলটা বেরিয়ে যাবে আর পুকুরটার মধ্যে কন্টিনিউয়াস হিট লস হতে থাকবে, মানে হিটটাকে পুকুরটা ধরে রাখতে পারবে না। ঠিক আছে, তো ইজ হিটেড আপ, তাহলে কি হচ্ছে বাই কনভেকশন the water at the heated water rises up water at the bottom rises up আর কি হয় and cold water replaces and cold water moves down করে দাও and cold water moves down. Thus in natural lake যেটা সাধারণ আছে ন্যাচারাল লেক বলাটা ভুল হচ্ছে, পন্ড বলে দিই, ponds, the water at the bottom remains relatively cooler রিলেটিভলি কুলার মানে সারফেসের থেকে আমার নিচেরটা জলটা ঠান্ডা থাকবে। ঠিক আছে, আর কি হচ্ছে যে সারফেসে যে ওয়াটারটা চলে আসছে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা আমার বাই এভাপোরেশন ওটা অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। দ্য হিটেড ওয়াটার rises to the surface where
and gets evaporated thus লুজিং দ্য হিট টু দ্য অ্যাটমসফিয়ার। যে হিটটা পেয়েছিল সেই হিটটাকে সে আবার কি করছে, আবার পাঠিয়ে দিচ্ছে, thus losing the heat to the atmosphere। লুজিং দ্য হিট টু দ্য অ্যাটমসফিয়ার, যে হিটটা সে পেয়েছিল সেটাকে আবার অ্যাটমসফিয়ারে ফেরত পাঠিয়ে দিচ্ছে, টু দ্য অ্যাটমসফিয়ার। তো গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ন্যাচারাল পন্ডস আর নট সুইটেবল টু স্টোর হিট। দাস ন্যাচারাল পন্ডস are not suitable to store heat। এবার আসছে সোলার পন্ডের কেসটা। কি করতে পারি আমরা, আর্টিফিশিয়ালি পন্ড ক্রিয়েট করতে পারি, যেখানটায় আমরা কি করব, টেম্পারেচারকে সিগনিফিকেন্টলি আমরা হাই করে দিতে পারি, জাস্ট বাই প্রিভেন্টিং দ্য হিট টু স্কেপ। হাউএভার artificially ponds can be created artificial ponds can be created in which significant temperature rise can be caused by preventing in the lower region by preventing the heat to escape, by preventing এই একমাত্র এই প্রসেসের দ্বারাই আমরা এই মানে টেম্পারেচার বাড়াতে পারি, যদি আমরা এই হিটটাকে আমরা আটকাতে পারি, হিট লসকে আটকাতে পারি, by preventing the heat to escape বা by preventing the heat from escaping by convection or evaporation। by convection or evaporation, such ponds are called solar ponds। such ponds are called solar ponds। তো সোলার পন্ডস কি জিনিস আশা করছি বোঝা গেল, যে মোদ্দা কথা আমরা কি হিট যেটা আছে সেটাকে এসকেপ করতে দেব না, তার ফলে হবে কি আমাদের সোলার মানে যে নিচের অংশটা রয়েছে পন্ডের যে নিচে যেটা নর্মালি কুল থাকে সেই অংশটায় আমার কি হবে, হিট হতে থাকবে, হিটেড আপ হতে থাকবে, আর তার ফলে আমরা একটা হাই টেম্পারেচার আমরা পেতে পারবো। সোলার পন্ডস যেগুলো আছে তার দুটো টাইপের হয় ক্লাসিফিকেশন অফ সোলার পন্ড। দুটো টাইপের হয়। নাম্বার 1 হচ্ছে কনভেকটিভ সোলার পন্ডস, কনভেকটিভ CONVECTIV কনভেকটিভ সোলার পন্ডস। আর 2 হচ্ছে নন কনভেকটিভ সোলার পন্ডস।
নন কনভেক্টিভ সোলার পন্ডস, দুটোর কনস্ট্রাকশন, দুটোর কাজের পদ্ধতি আলাদা। সব থেকে সিম্পল হচ্ছে কনভেক্টিভ সোলার পন্ডসটা তৈরি করা, আর নন কনভেক্টিভটা একটু মানে তৈরি করা একটুখানি কঠিন, ঠিক আছে? তো চলো এই দুটোর ব্যাপারে ডিসকাস করা যাক। সবার আগে আমরা করব হচ্ছে কনভেক্টিভ সোলার পন্ডস। কনভেক্টিভ সোলার পন্ডস কাদেরকে বলা হয়? আমরা এমন সোলার পন্ডস ধরবো যেখানে এই যে কনভেকশন প্রসেস যেটা আছে, মানে গরম জলটা উপরে যাচ্ছে, ঠান্ডা জলটা নিচে নামছে, এই প্রসেসটা ঘটবে, তাই জন্য আমরা ওটাকে বলছি কনভেক্টিভ। তাহলে আমাকে এটা হচ্ছে সব থেকে সিম্পল টাইপ সোলার পন্ডস। এখানে আমাকে মেনলি হিটটাকে আমি কিভাবে রিডিউস করব, হিট এসকেপ। এই যে আমরা নর্মাল যে পন্ডের ক্ষেত্রে বললাম যে দুটো কেস হচ্ছে, যে প্রথমত যে নিচে যখন জলটা গরম হয়ে যাচ্ছে সেটা উপরে উঠে আসছে, আর সারফেসে যখন গরম জলটা জমা হচ্ছে সেটা বাই এভাপোরেশন বেরিয়ে যাচ্ছে। তো কনভেক্টিভ সোলার পন্ডসে কনভেকশনটাকে আমরা বাধা দিচ্ছি না, কনভেকশনকে হতে দেব। তাহলে কাকে আটকাতে হবে? এভাপোরেশন হয়ে যে জলটা মানে বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে আমার হিটটা বেরিয়ে যাচ্ছে অ্যাটমসফিয়ারে, এই জিনিসটাকে আমাকে আটকাতে হবে। তাছাড়া সোলার পন্ডটাকে মানে যাতে ম্যাক্সিমাম হিট অ্যাবজর্ব হয়, আমাকে আরো কিছু সিস্টেম তৈরি করতে হবে, যেমন যে পন্ডের যে নিচের অংশটা রয়েছে সেটাকে ব্ল্যাকেন করে দিতে হবে, আর একটা ইনসুলেশনও তৈরি করে রাখতে হবে যাতে বাই কন্ডাকশন প্রসেস হিটটা বেরিয়ে না যায়। আর মেন যেটা করতে হবে, যে পন্ডের যে ওপরের অংশটা আছে সেটাকে একটা প্লাস্টিকের কভার দিয়ে চাপা দিয়ে দিতে হবে, যাতে বাই এভাপোরেশন হিটটা লস না হয়। তো কনভেক্টিভ সোলার পন্ডস কাদেরকে বলবো? এইখানটায় কি হচ্ছে, হেয়ার heat loss is reduced, here heat loss is reduced by covering its surface top surface, obviously top surface কথাটা লিখে দিই, by covering its top surface by a transparent membrane, জেনারেলি কি ইউজ হয়? জেনারেলি পিভিসি প্লাস্টিক। পিভিসির ফুল ফর্মটাও জেনে রাখো, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? এইটা দিয়ে নর্মালি ঢেকে রাখা হয়। তার ফলে হচ্ছে কি, হিট লসটা আমার এখানে আমার হিট লসটা কিভাবে রিডিউস হচ্ছে? এভাপোরেশন দিয়ে আমার হিটটা লসটা হতে পারছে না। তো সেকেন্ড পয়েন্ট, ট্রান্সপারেন্ট টপ বা দিস ট্রান্সপারেন্ট করে দাও, দিস ট্রান্সপারেন্ট top allows sunlight to absorb by the water, to enter the pond and absorb by the water. যেহেতু ট্রান্সপারেন্ট তাই সানলাইট ভেদ করে ভেতরে চলে যেতে পারবে, to enter the pond and absorb by the water. but prevents the loss of heat by evaporation. Prevents the loss of heat by evaporation. এটা একটা
ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়া কি হতে পারে, আর কি করতে পারি আমরা যাতে ম্যাক্সিমাম হিট অ্যাবজর্ব হয়, আমরা বটম সারফেসটাকে কি করতে পারি, ব্ল্যাকেন করে দিতে পারি। দ্য বটম সারফেস of the pond is blackened to absorb maximum sunlight. তো ম্যাক্সিমাম সানলাইট যেটা অ্যাবজর্ব করা হয়, পন্ডের যে নিচের অংশটা সেটাকে কি করা হয়, ব্ল্যাকেন করে রাখা হয়। আর কি হয়, ইনসুলেশন প্রোভাইড করা হয় যাতে এই নিচের যে অংশটা রয়েছে সেখান থেকে জলটা আমার মানে হিটটা বেরিয়ে না যায়। A layer of insulation is also provided at the bottom. A layer of insulation is also provided at the bottom to prevent the heat from escaping by convection, conduction, not convection, এখানটায় conduction হবে। এটা কনভেক্টিভ প্রসেস, তাহলে কনভেকশনটা চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার পিকচার যদি ড্র করতে বলে, পিকচারটা একটু নর্মাল একটা পন্ড আঁকবে, নর্মাল একটা এরকম পন্ড আঁকবে। এইটা নিচটা ব্ল্যাক এন্ড করা থাকবে, একটুখানি গাঢ় করে দিতে পারো। আচ্ছা, এর সাইডে আর ইয়েতে, এর সাইড গুলোতে আর নিচের অংশটাতে একটা তোমাকে ইনসুলেশন প্রোভাইড করতে হবে, তাহলে একটা এরকম ইনসুলেশন দেখাতে পারো। আর কি করা যেতে পারে, ওপরের অংশটা যেটা আছে, ওপরের অংশতে আমি একটা প্লাস্টিক কভার চড়াবো, তো এরকম একটা প্লাস্টিক কভার দিয়ে দিতে পারো ট্রান্সপারেন্ট। এটা একটু বড় হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি পাতলা হবে, খুব বেশি বড় হবে না। ঠিক আছে, ট্রান্সপারেন্ট, তো এটা এটা এইগুলো না করাই ভালো, ট্রান্সপারেন্ট প্লাস্টিক কভার। ঠিক আছে, তো এখানটা একটুখানি মার্ক করে দিই কোন জিনিসটা কি। এটা হচ্ছে ব্ল্যাকেন্ড সারফেস, ব্ল্যাকেন্ড সারফেস। এখানটায় আমার ইনসুলেশন আছে, এখানে ইনসুলেশন আছে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফিল্ম, প্লাস্টিক ফিল্ম বা কভার, যা হোক করতে পারো। তো এই হচ্ছে সিম্পল আমার কনভেক্টিভ সোলার পন্ডের ছবি। আর অবভিয়াসলি একটু এরকম ভাবে সানলাইট দেখিয়ে দিও। ঠিক আছে, তো এই হচ্ছে আমার নর্মাল কনভেক্টিভ সোলার পন্ডের ডিজাইন। নেক্সট আসছে নন কনভেক্টিভ সোলার পন্ড, বেশি ইম্পর্টেন্ট টপিক, কারণ এইখানটায় একটুখানি জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, মানে তৈরি করা কঠিন, পড়ার ব্যাপারে কঠিন না, পড়াটা সোজাই। নন কনভেক্টিভ সোলার পন্ড, নন কনভেক্টিভ সোলার পন্ড মানে এইটা এমন ভাবে তৈরি যে তোমার কন্ডাকশন হবে না, কন্ডাকশন বলছি,
কনভেকশন প্রসেসটা হবে না, মানে গরম জলটা উপরে উঠবে না, এমন ভাবে তৈরি। তো সেটা কিভাবে করা যেতে পারে? একটা উপায় আছে যে যদি আমি মানে নুন মিশিয়ে রাখতে পারি এমন ভাবে যে নুনের কনসেন্ট্রেশনটা যত নিচের দিকে যাব কনসেন্ট্রেশন বাড়বে, তাহলে একমাত্র এই জিনিসটাকে কনভেকশন প্রসেসটাকে নেগলেক্ট করা মানে নেগেট করা যেতে পারে, নট নেগলেক্ট, নেগেট করা যেতে পারে। তো ঠিক আছে, তাহলে চলো সবার আগে নন কনভেকটিভ সোলার পন্ড কি হচ্ছে। ইন এ নন কনভেকটিভ সোলার পন্ড, in a non-convective solar pond কি হচ্ছে আমার, the warm water at the bottom is prevented from rising up, the warm water at the bottom is prevented, একটা জিনিস দেখো, from rising up। একটা জিনিস তোমরা খেয়াল করো, যে এই যে কনভেকশন প্রসেসটা যদি না হতো তাহলে কিন্তু আমাদের যে ন্যাচারাল যে পন্ডগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়াল মানে ন্যাচারাল যে পুকুরগুলো রয়েছে, পন্ড রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে পর্যন্ত আমার মানে নিচের অংশটা হিটেড হতো। কেন হিটেড হতো বলো তো? কারণ ল্যান্ড ল্যান্ড যেটা আছে, জমি, সেটা কিন্তু আমার জলের থেকে বেশি তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করে আর তাড়াতাড়ি হিট ছেড়ে দেয়। তো আর জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি, মানে ওর টাইম লাগবে কিন্তু বেশি পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারে। এবার কেসটা হচ্ছে, তাহলে যদি আমার সূর্যের আলো জলের উপর এসে পড়ে, যে আলোটা আমার শেষ অবধি ল্যান্ডে অবধি পৌঁছবে সেই আলোটা কিন্তু বেশি পরিমাণ অ্যাবজর্ব মানে হবে, মানে ল্যান্ডটা তাড়াতাড়ি হিটেড আপ হয়ে যাবে কম্পেয়ারিং টু দ্য ওয়াটার। কিন্তু এই যে কনভেকশন প্রসেসটা হচ্ছে, যার ফলে হচ্ছে কি গরম নিচে ল্যান্ডটা মানে এই যে পুকুরটা, ধরো পুকুরের যে এই অংশটা হিট হয়ে গেল, এইটা হিট হলে হবে কি এখানকার গরম জলটা উপরে চলে গেল আর ঠান্ডা জলটা এখানে চলে এলো। তার ফলে আমার যে হিটেড জলটা উপরে উঠলো এবার সেটা বাই কি বলে এভাপোরেশন রিলিজ হয়ে গেল টু দ্য অ্যাটমসফিয়ার। এই প্রসেসটার জন্যই আমার কি হচ্ছে, কন্টিনিউয়াসলি আমার নিচের অংশটা ঠান্ডা থেকে যাচ্ছে, মানে পুকুরের যে নিচের পার্টটা, নিচের অংশটা, সেটা আমার ওভারঅল ঠান্ডা থাকছে। কিন্তু এটা যদি না থাকতো তাহলে অবভিয়াসলি আমার পুকুরের যে নিচের অংশটা হতো সেটা সবসময় কি হতো, গরম হয়ে যেত, কারণ হিটটা স্কেপ করতে পারতো না। তো এইটা প্রিভেনশনটা কি করা হয়, ওয়ান কমন এক্সাম্পল অফ সোলার পন্ড ইজ এই যে নন কনভেক্টিভ সোলার পন্ড। ওয়ান কমন এক্সাম্পল of non-convective solar pond is salt gradient solar pond, salt gradient solar pond। সল্ট গ্রেডিয়েন্ট সোলার পন্ড, তাহলে চলো সল্ট গ্রেডিয়েন্ট সোলার পন্ড হচ্ছে আমাদের পরের টপিক। এটা অবভিয়াসলি নন কনভেক্টিভ সোলার পন্ডের মধ্যে পড়ে যাচ্ছে, এই একটাই আছে, এছাড়া আমরা অন্য কিছু টাইপ করব না, সল্ট গ্রেডিয়েন্ট সোলার পন্ড। তো সল্ট গ্রেডিয়েন্ট, এটা যদি তুমি ডায়াগ্রাম বলে, স্কিম্যাটিক ডায়াগ্রাম কিরকম হবে, খুব ইম্পর্টেন্ট। স্কিম্যাটিক ডায়াগ্রাম আসতে পারে পরীক্ষায়, যদি তোমাদেরকে নর্মাল বলে দেয় যে একটা নন কনভেক্টিভ করো তাহলে এটাই করবে। স্কিম্যাটিক ডায়াগ্রাম কিরকম হবে দেখে নাও। এক্ষেত্রে আমরা করব কি, এইটা একটু ছবিটা একটু বড় হবে, এই নিচের অংশটা ব্ল্যাক এন্ড করা থাকবে,
নিচটার সাইডগুলো ব্ল্যাকেন করা থাকবে যাতে হিট অ্যাবজর্ব হয় বেশি করে। আর কি তারপর অবভিয়াসলি ইনসুলেশন তো রাখতেই হবে নিচের পার্টটায়। আর অনেক সময় হয় কি এখানে একটা তাও আমি এখানটায় ইনসুলেশনটা করে দিচ্ছি, এখানটায় আমার ইনসুলেশন রয়েছে যাতে হিটটা এসকেপ না করে, সাইডেও ইনসুলেশন থাকবে কিছু পরিমাণ। আচ্ছা, এখানটায় কিন্তু আমি কোনো ট্রান্সপারেন্ট কভার আমি দেব না, মাথার উপর কোনো ট্রান্সপারেন্ট কভার দেব না। এইটার এই যে আমার সোলার পন্ডটা তৈরি হলো, এই সোলার পন্ডের তিনখানা লেয়ার হবে, এই সোলার পন্ডের তিনটে লেয়ার হবে। ফার্স্ট লেয়ার হচ্ছে এইটা, এই লেয়ারটা সব থেকে ছোট হবে। এরপরে একটা লেয়ার হবে, এটা কিন্তু কোনো ট্রান্সপারেন্ট প্লাস্টিক না, এটা একটা জলের লেয়ার, খেয়াল রাখবে, এটা একটা ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার যেটা আছে সেটা এইটা হবে, বা এক কাজ করি এটাই দিয়ে দিই, এইটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আর থার্ড লেয়ার যেটা আছে, যেটা একদম নিচে থাকবে, সেটা এই লেয়ারটা হবে, একটু কালার চেঞ্জ করে দিই, এইটা, এটা হচ্ছে লাস্ট লেয়ারটা। ঠিক আছে, চলো কোন লেয়ারটা কি আছে সেটা আগে একটুখানি বলি। যে ওপরের যে লেয়ারটা, আচ্ছা উপরের লেয়ারটা বেশি বড় হয়ে গেল, এই লেয়ারটা ছোট করতে হবে, আর এটাকে একটু বড় করতে হবে। প্রথম লেয়ারটা ছোট হবে, দ্বিতীয় লেয়ারটা তুলনামূলক বড় হবে, আর থার্ড লেয়ারটা সব থেকে বড় হবে, মোটামুটি এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার, তাহলে কোন লেয়ারটা কি সেটা একটুখানি বলি। ফার্স্ট লেয়ার যেটা আছে, এই লেয়ারটা, এটা হচ্ছে আমার সারফেস কনভেক্টিং লেয়ার। ফার্স্ট লেয়ারটাকে আমরা বলবো সারফেস কনভেক্টিং লেয়ার, যেহেতু এটা সারফেসে পড়ছে। সারফেস কনভেক্টিং লেয়ার, এটার মধ্যে সল্ট কনসেন্ট্রেশন, এর মধ্যে কনসেন্ট্রেশন যেটা আছে, সল্ট কনসেন্ট্রেশন ইজ লেস দেন 5%, 5%-এর কম কনসেন্ট্রেশন রয়েছে। কনসেন্ট্রেশন হচ্ছে কত গ্রাম আছে পার সিসি, নর্মালি কনসেন্ট্রেশন হয় পার সিসি, পার সেন্টিমিটার কিউবে কত গ্রাম আছে, তো এখানে কনসেন্ট্রেশন হচ্ছে লেস দেন 5%। সেকেন্ড যে সলিউশনটা রয়েছে, এই অংশটা, এইখানটায়, এই রিজনটাকে আমরা বলবো হচ্ছে নন কনভেক্টিং লেয়ার। এই ভেতরের রিজনটা, এক কাজ করে এটাকে আমি ভেতরেই লিখি, এই ভেতরের যে রিজনটা আছে এটা হচ্ছে আমার নন কনভেক্টিং লেয়ার। নন কনভেক্টিং লেয়ার, এখানটায় আমার কি হচ্ছে, এই নন কনভেক্টিং লেয়ারে সল্ট কনসেন্ট্রেশন, এটা আমি সাইডে লিখছি, সল্ট কনসেন্ট্রেশন increases with depth, increases with depth, যত নিচের দিকে যাবে সল্ট কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। আর এই লাস্টের যে লেয়ারটা রয়েছে সেটাও আমার একটা কনভেক্টিং লেয়ার, লোয়ার লেয়ার যেটা, সেটা হচ্ছে লোয়ার কনভেক্টিং লেয়ার, লোয়ার কনভেক্টিং লেয়ার। এই যে লোয়ার কনভেক্টিং লেয়ার রয়েছে নিচেরটা, এখানে সল্ট কনসেন্ট্রেশনটা অ্যাবাউট 20-30 থাকে, এখানে সল্ট কনসেন্ট্রেশনটা প্রায় 20-30 থাকে, 20-30%।
salt concentration about 20 to 30%, 20 to 30%। ঠিক আছে, তো এই তিনখানা লেয়ার রয়েছে। সারফেস লেয়ার আছে যেখানে সল্ট কনসেন্ট্রেশন 5% বা তার কম থাকে, নন কনভেক্টিং মাঝখানে লেয়ারটা থাকে, মিডিল লেয়ারটা, সেখানে সল্ট কনসেন্ট্রেশন আমার ইনক্রিজ করতে থাকে উইথ ডেপথ। আর একটা নিচের লোয়ার লেয়ার থাকে যেখানে সল্ট কনসেন্ট্রেশন আমার 20 থেকে 30% থাকে। আর এই লোয়ার লেয়ারটা আমার অ্যাক্ট অ্যাজ স্টোরেজ। এই লোয়ার লেয়ার যেটা আছে সেটা অ্যাক্ট অ্যাজ, এটাকে আমরা স্টোরেজ লেয়ারও বলি, এইটা স্টোরেজ লেয়ার। হিটটা এখানেই স্টোর হয়ে থাকছে। এছাড়া তোমরা এই জায়গাটাতে বুঝতেই পারছো যে কালোগুলো রয়েছে, কালোটা হচ্ছে আমার ব্ল্যাক এন্ড সারফেস, ব্ল্যাক এন্ড সারফেস, ব্ল্যাক এন্ড সারফেস। আর এইখানে যেটা নিচে রয়েছে সেটা হচ্ছে আমার ইনসুলেশন, এই পার্টটা হচ্ছে আমার ইনসুলেশন, যাতে আমার হিটটা রিলিজ না করে যায় বাই কন্ডাকশন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার বেসিক্যালি আমার কি বলে সল্ট গ্রেডিয়েন্ট পন্ডের স্কিমেটিক ডায়াগ্রাম। ছবিটা আঁকতে হবে আর প্লাস এই লেখাগুলো মেনলি লিখতে হবে যে কোন লেয়ারটা কি রিপ্রেজেন্ট করছে। তো কনস্ট্রাকশনটা বলা যাক এবার। কনস্ট্রাকশন কি আছে? ইট ইজ বেসিক্যালি কনসিস্ট অফ 3 layers. It is basically consist of 3 layers. আর কি? The top layer, the top layer has salt concentration gradient less than 5%. There is no transparent membrane to cover the top layer, যেটা আমার আগেরটাই ছিল, to cover the top layer। তো এখানে টপ লেয়ারটা আমার ফাঁকা রয়েছে, যেখানটায় আগে যেটা ছিল নন কনভেক্টিভে আমার টপ লেয়ারটাকে আমাকে ঢাকা দিতে হচ্ছিল একটা ট্রান্সপারেন্ট মেমব্রেন দিয়ে। ঠিক আছে, the second layer in the second layer salt concentration increases with depth. এই সেকেন্ড লেয়ারটাকেই বলা হয় নন কনভেক্টিভ লেয়ার। ইট ইজ এ নন কনভেক্টিভ লেয়ার। নন কনভেক্টিভ লেয়ার কেন? as the higher concentration of salt with increasing depth negates the thermal buoyancy forces.
thus preventing hot heated water heat হয়ে গেল, preventing heated water to rise up. To rise up. আর থার্ড যেটা আছে, the third layer is the third layer has a constant salt concentration and acts as a thermal storage. And acts as a thermal storage. তো এখানটায় মেন কাজটা আমার সেকেন্ড লেয়ারটাই করছে। acts as a thermal storage. ঠিক আছে, তো এটা তো কনস্ট্রাকশনটা গেল, ওয়ার্কিংটাও এই একই জিনিসই হবে, শর্টে বলে দিচ্ছি। ওয়ার্কিংটা তো দিতেই হবে। কিভাবে কাজ করছে? নাম্বার 1, a part of the solar radiation that penetrates to the bottom সেটা কি হচ্ছে? is absorbed by the black bottom surface, is absorbed by the black bottom surface. ঠিক আছে, তারপর কি হচ্ছে? due to significant strong concentration due to significantly strong concentration না concentration strong salt concentration gradient কথাটা মানে হচ্ছে চেঞ্জ অফ সামথিং উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। যেমন ভেলোসিটি গ্রেডিয়েন্ট পড়েছি আমরা, থার্মাল গ্রেডিয়েন্ট পড়েছি, সেরকম সিগনিফিকেন্টলি স্ট্রং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সল্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কি হচ্ছে? ইন দ্য সেকেন্ড লেয়ার the convection process of water is negated. The convection process of water is negated and preventing the heated water at the bottom layer to rise up. Preventing the heated water at the bottom layer to rise up. ঠিক আছে, thus the bottom layer is keeps on heating up to the boiling point temperatures. Thus the bottom layer keeps on heating
heating and reaches temperatures close to boiling point of water, মানে প্রায় 100°C পৌঁছে যেতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের কি বলে নন কনভেক্টিং সোলার পন্ডের কার্যনীতি আর কিভাবে তৈরি হয়, কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক। আজকে সোলার পন্ডের কেসটা হয়ে গেছে। নেক্সট তোমাদেরকে এই সোলার গ্রিন হাউসের যেগুলো আছে, গ্রিন হাউস আর তারপর সোলার যে ডায়োড আছে সেই পার্টটা করাবো। আজকে এই অবধি থাকুক।